হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা স্যামসাংয়ের তরফ থেকে আরও একটি সস্তার 5G স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে এই ফোনটিতে ভালো দিক এবং খারাপ দিকগুলো কি কি থাকছে, এবং ভিডিওর লাস্টে আপনাদেরকে একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে এই ফোনটি কাদের কেনা উচিত এবং কাদের এই ফোনটি থেকে দূরে থাকা উচিত। তো আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে আমরা ভিডিওতে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু এটি সস্তার একটি 5G স্মার্টফোন, তো সেহেতু সর্বপ্রথম জেনে নিব যে এই ফোনটির প্রাইস আসলে কেমন। তো এই ফোনটি যেটি 6GB 128GB ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে মোটামুটি 25,000 টাকার ভিতরে পাওয়া যাবে, এবং যেটি 8/128 এই ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশ বাজারে মোটামুটি 27 থেকে 28,000 টাকার ভিতরে পাওয়া যাবে। তো বাজেট অনুযায়ী এই ফোনটি কেমন এবং এই ফোনটির ভিতরে আসলে কি কি থাকছে এটা নিয়ে এখন কথা বলি। তো এবার যদি আমরা আসি ফোনটির ডিসপ্লের দিকে, যেহেতু স্যামসাংয়ের ডিসপ্লে মানে সবসময় ভালো থাকে, তো সেহেতু সর্বপ্রথম ফোনটির ডিসপ্লের দিকেই খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে। স্যামসাংয়ের ফোন আমরা ভেবেছিলাম এখানে এ বাজেটে অ্যামোলেড প্যানেল দিবে, কিন্তু না, তারা এখানে দিয়ে দিয়েছে একটি টিএফটি ডিসপ্লে। যদিও এটি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টেড এবং এটি একটি 90 হার্জ রিফ্রেশ রেটেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 399 পিপিআই এবং এর স্ক্রিন টু বডি রেশিও 82.3%। তবে মানে এখানে আসলে তারা অ্যামোলেড প্যানেল দেয়নি এই বাজেট অনুযায়ী, এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে। কেননা স্যামসাং যদিও তাদের অ্যামোলেড প্যানেল এরা আসলে ডিসপ্লের জন্যই বিখ্যাত, তো সেহেতু এই বাজেটে মানে 25,000 টাকার ভিতরে এখানে যদি অ্যামোলেড প্যানেলটা দিত তাহলে অবশ্যই ভালো হতো। যদিও এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকছে, 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে, যদিও এই টিএফটি ডিসপ্লের কালার কোয়ালিটি আসলে অনেকটা ভালো, দেখলে আসলে বোঝা যাবে না যেটা আসলে অ্যামোলেড না টিএফটি, তবে কালার কোয়ালিটি আসলে এখানে অনেকটাই ভালো রেখেছে। তবে এই ডিসপ্লেতে থাকছে না কোনো প্রোটেকশন, যার ফলে আপনার ক্র্যাশ পড়ে যাবে। তো পরামর্শ থাকবে যে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন এই ডিসপ্লেটিতে। এছাড়া ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি গ্লসি ফিনিশিং ডিজাইন, যেটি দেখতে মানে গ্লাস মনে হয় কিন্তু এটি গ্লাস না। এখানে আসলে নর্মাল ইউজে অনেকগুলো ক্র্যাশ পড়ে যাবে, তবে পরামর্শ থাকবে যে এখানে একটা ব্যাক কেস বা একটা পলিন লাগিয়ে নেবেন। কিন্তু আসলে ফোনে যে ব্যাকে যে যদি কোনো কেস ব্যবহার করা হয় তাহলে ফোনটি আসলে অনেকটাই মোটা হয়ে যায়, যেটি দেখতে খারাপ লাগে। তবে কোনো উপায় নেই, কেননা এই ফোনের পিছনে থাকছে না প্রোটেকশন, যার ফলে আমাদের প্রোটেক্টর এখানে লাগাতেই হবে। ফোন মোটা হোক বা দেখতে খারাপ লাগুক, যতই যাই হোক না কেন এখানে প্রোটেক্টর লাগাতেই হবে, তা না হলে ফোনে অনেকগুলো ক্র্যাশ পড়ে যাবে, যার ফলে পরবর্তীতে আরও খারাপ লাগতে পারে এই ফোনটি। যদিও মানে যারা কালার পছন্দ করেন মানে বিভিন্ন ধরনের কালার, তাদের জন্য এই ফোনটা ভালো চয়েস হতে পারে, কেননা এই ফোনটিতে রয়েছে 4টি কালার ভেরিয়েন্ট। তো এবার যদি আসি আমরা ফোনটির ফ্রেমের দিকে, তাহলে দেখবো এই ফোনটিতে থাকছে আসলে প্লাস্টিক ফ্রেম। এখানে আসলে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেমটা আশা করতে পারি না এই বাজেটে। এবং ফোনটির বাটন অ্যান্ড পোর্টসের সব কিছু রয়েছে। নিচে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, থাকছে একটি স্পিকার, লাউড স্পিকার, এবং থাকছে একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, এবং রাইট সাইডে থাকছে পাওয়ার কি, ভলিউম আপ এবং ডাউন কি, এবং ফোনটির পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, যেটি মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই বলা চলে, এবং অপর সাইডে থাকছে সিম ইজেক্টর টুল, যেখানে আপনি 2টি ন্যানো সিম এবং পাশাপাশি একটি এইচডি কার্ডও ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। এবং ফোনটির উপরে সাইডে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং এখানে থাকছে না কোনো আয়ার ব্লাস্টার। তো শাওমির ফোন হলে সেখানে আয়ার ব্লাস্টার আমরা দেখতে পাইতাম, তো এখানে স্যামসাং তারা অতটা আয়ার ব্লাস্টার ব্যবহার করে না, তো আয়ার ব্লাস্টার অতটা আমাদের প্রয়োজনীয় পড়ে না। তো এবার যদি আসি আমরা ফোনটির ব্যাটারি সেকশানে, তাহলে দেখতে পাবো যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে থাকছে 15 ওয়াটের একটি চার্জার। তো এত বড় ব্যাটারিকে এই 15 ওয়াটের চার্জারটা না দিয়ে যদি তারা এখানে 22 বা 27 বা একটু বেশি ওয়াটের চার্জার ব্যবহার করতে তাহলে আরও একটু ভালো হতো, কেননা এই 15 ওয়াটের চার্জার দিয়ে এই ফোন মানে বিশাল ব্যাটারিকে চার্জ করতে আসলে অনেকটাই সময় লাগবে, যেটা বিরক্তিকর মনে হতে পারে। তবে দিয়েছে কি আর করা, স্যামসাং আসলে কোনো না কোনো জায়গায় তারা বাজেট কমাতে এরকম একটু কস্ট কাটিং করেই থাকে। এই ফোনটির ওয়েট এবং মানে থিকনেসের কথা যদি বলি, তাহলে দেখবো যে এই ফোনটির থিকনেস মোটামুটি 9 মিলিমিটার এবং এর ওয়েট মোটামুটি 203 গ্রামের মতো। এবং এই ফোনটির ওয়েট এবং থিকনেস বেশি হওয়ার কারণ হচ্ছে এতে ব্যাটারি, এতে এত বড় 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটি ব্যবহার করার ফলে এটির ওয়েট এবং থিকনেস এতটুকু বেড়ে গেছে। এবার যদি আসি আমরা ফোনটির মানে ক্যামেরা সেকশনে, তাহলে দেখতে পাবো ফোনটির পিছন সাইডে রয়েছে 3টি ক্যামেরা। যদিও দেখে মনে হতে পারে এখানে 4টি ক্যামেরা, কিন্তু না, এখানে থাকছে 3টি ক্যামেরা এবং একটিতে দিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাশ, যেটা দেখে আসলে ক্যামেরা বাম্পের ভিতরে থাকছে ফ্ল্যাশ। তো 3টি ক্যামেরার মধ্যে মেন যেটি সেটি হচ্ছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, এবং থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড যার অ্যাপারচার f
2.2 এবং থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ, যার অ্যাপারচার f2.4 এবং সামনে থাকছে মানে ওয়াটার ড্রপ নচের ভিতরে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এখানে এই 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি কেন দিয়েছে সেটা বুঝতে পারলাম না। এই 25,000 টাকা বা 28,000 27,000 টাকা বাজেটে যদি তারা এখানে মানে একটি 16 বা একটু হায়ার মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করতো তাহলে অতটা ক্ষতি হতো না। তারা আসলে এই 5G শুধু 5Gটা দেওয়ার জন্য কত জায়গায় কস্ট কাটিং করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এখানে এই ক্যামেরার মানে অ্যাপারচার রয়েছে f2.0, যার ফলে মোটামুটি একটা ফটো ক্যাপচার করা যাবে। তবে f1.8 হলো আরও একটু ভালো হতো। এছাড়া ফোনটির পিছন সাইডে যে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি দিয়ে মানে ডে লাইটে এবং লো লাইটে ভালোই ফটো ক্যাপচার করা যাবে, মানে ফটো কোয়ালিটি এভারেজে অনেকটাই ভালো রয়েছে পিছনের যে মেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটা দিয়ে। তবে সামনের যে 8 মেগাপিক্সেল এটার ক্যামেরা পারফরমেন্স অতটা ভালো না এবং সামনে পিছনের ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করা যাচ্ছে এবং দুই পারের কোথাও থাকছে না জাইরো এবং ইএসএর সাপোর্ট, যার ফলে ভিডিওতে শেকের দেখা মিলবে। তো ভিডিও কোয়ালিটির জন্য ক্যামেরাকে আসলে ভালো বলবো না, কেননা এখানে স্টেবিলাইজার অপশনটা থাকলে ভিডিও কোয়ালিটিটা ভালো হতো। তো ভিডিও কোয়ালিটিকে এটা আসলে ভালো বলতে পারছি না। এছাড়া এই ফোনটিতে থাকছে ডুয়েল ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, এখানে থাকছে না জিপিএস। তবে এখানে থাকছে এফএম রেডিও এবং অন্যান্য যে ফিচারগুলো ব্লুটুথ সব কিছুই রয়েছে এই ফোনটির ভিতরে। তো ব্লুটুথ কথা বলতে আসলে এটা আসলে সকল ফোনেই থাকে, এটা আসলে ওইভাবে বলার দরকার নেই। এবার যদি আসি আমরা ফোনটির পারফরমেন্স বা ফোনটির প্রসেসর সেকশনে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 এর একটি প্রসেসর, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং এই প্রসেসরটি মানে অক্টাকোর প্রসেসর, যার মানে 8টি কোরের মধ্যে 6টি কোরের ক্লক স্পিড হচ্ছে 2.0 গিগাহার্জ, যেটি কর্টেক্স A55 এবং অপর দুটি কোর হচ্ছে যে মানে 2.2 গিগাহার্জ সাপোর্টেড এবং সেটি হচ্ছে কর্টেক্স A57 এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57। এই প্রসেসরটির পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কি বলবো, মানে এই বাজেটে মানে এই প্রসেসরটি অতটা ভালো না। শুধু 5Gর ক্ষেত্রে মানে লো বাজেটের 5Gর ক্ষেত্রে এই প্রসেসরটি এখনকার ফোনের ব্যবহার করা হচ্ছে, এছাড়া অন্য ভালো কোনো দিক মানে এই প্রসেসরের ভিতরে নেই। এই বাজেটে আপনি যদি গেম খেলার জন্য বা শুধু মাল্টিটাস্কিং বা অন্যান্য নেট ব্রাউজিংয়ের জন্য অন্যান্য কোনো ফোন কিনেন তাহলে এই প্রসেসরটি থেকে ওইগুলো ফোনের মানে পারফরমেন্স একটু ভালো পাবেন মানে এই ফোনটি থেকে। তো এখন আসি যে এই ফোনটি কাদের কেনা উচিত, কাদের এই ফোনটি থেকে বিরত থাকা উচিত। যারা মনে করতেছেন যে সস্তা একটি 5G স্মার্টফোন কিনবেন এবং তাদের হাতে স্যামসাং ব্র্যান্ডের একটি স্মার্টফোন থাকবে এবং তাদের পেছনকার ক্যামেরা 48 মেগাপিক্সেল হতে হবে, এছাড়া অন্যান্য দিক অতটা আমাদের মানে নজর নাই, শুধু একটা ভালো লুকিংয়ের ফোন দরকার, তাদের জন্য এই ফোনটি ভালো চয়েস হতে পারে। কিন্তু যারা চাচ্ছেন যে তাদের দীর্ঘদিন যাবতে একটু ভালো পারফরমেন্স দিয়ে যাবে, যে আপনি 2-3 বছর ফোনটি ব্যবহার করবেন পারফরমেন্স মোটামুটি একই থাকবে, তাদের মূল টার্গেট হচ্ছে গেম খেলা বা ফটোশ্যুট করা, তো তাদের এই ফোনটি থেকে দূরে থাকাই উচিত। এবং যাদের ফাস্ট চার্জারের ফোন প্রয়োজন তাদেরও এই ফোনটি থেকে দূরে থাকা উচিত। এবং যারা চাচ্ছেন যে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন মানে নেবেন 25,000 টাকা বাজেটের, তাদের তো এই ফোনটি থেকে দূরে থাকাই ভালো, কেননা এই ফোনটিতে আসলে সুপার অ্যামোলেড ডিসপ্লেটি থাকছে না। আপনি একটি 5G ফোন ব্যবহার করবেন লো বাজেটে, সেই ক্ষেত্রে এই ফোনটি মানে চয়েস করা যায়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে মানে পারফরমেন্সের কথার দিক দিয়ে এটা অতটাও ভালো না, কেননা এই বাজেটে আপনি গেমিং প্রসেসর যদি খোঁজেন তাহলে 15,000 টাকার মধ্যেই মানে এই প্রসেসরটির থেকে ভালো প্রসেসরের ফোন আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনারা মিডিয়াটেকের প্রসেসর সম্পর্কে একটি কথা জেনে থাকেন যে এই প্রসেসরটির পারফরমেন্স ধীরে ধীরে ড্রপ করে, অর্থাৎ এই প্রসেসরটি থেকে দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার ফোনটির পারফরমেন্স ধীরে ধীরে ড্রপ করবে বা স্লো হয়ে যাবে। তো এই দিকটা খারাপ দিক। তো আপনি যদি শুধু মানে 5G বাদ দিয়ে যদি শুধু পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে এই ফোনটি আপনার কেনা উচিত নয়, আপনার অন্য ফোনগুলোর দিকে যাওয়াটাই বেটার হবে, কেননা এত বাজেট দিয়ে এই ফোনটি কেনার অত কারণ দেখছি না। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং খারাপ লাগলে কি কারণে খারাপ লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।